ঝুপ ঝুপ করে পড়া সাদা বরফের চাদরে গ্রামটা মুখ ঢেকেছে। শীতল হাড় কাঁপানো বাতাস ২৬ জন মানুষের বুকের হাড়গুলোকে নাড়িয়ে দিচ্ছে। কিন্তু তাদের সতর্ক চোখ রয়েছে বন্দুকের ট্রিগারে। ঝাঁকেও ঝাঁকেও গুলি ছুটে আসছে গ্রামটাকে ঘিরে। ফেলা জঙ্গিদের দল থেকে এখনো পর্যন্ত যা খবর পাওয়া গেছে ৩৪ জন জঙ্গি রয়েছে দলটাতে। ক্যাপ্টেন অরুণ গুপ্তা বুঝলেন এইভাবে লড়াই করা মানে মৃত্যুরই আর এক নামান্তর। হাঁটু গেড়ে ধীরে ধীরে এগিয়ে গেলেন বালবীর সিংয়ের পাশে। সাংকেতিক ভাষায় ২৬ জনকে ডেকে নিলেন। মুহূর্তের অসতর্কতা ডেকে আনবে মৃত্যু। বেশি সময় নেই, খাবারও সীমিত, অস্ত্রও তাই। আর এই শীতের মধ্যে স্নায়ুও কতক্ষণ কাজ করবে বিশেষ প্রশ্নের মুখে। তোমরা শোন, এইভাবে লড়াই করে জঙ্গিদের নিশানা করা সম্ভব না। ওদের ঠিক মতো দেখাও যাচ্ছে না। আবার বরফ পড়ছে, তার ফলে দৃষ্টি বেশি দূর যাবে না। যেভাবে ওরা আমাদের আক্রমণ করছে তাতে বোঝাই যাচ্ছে অস্ত্রের দিক থেকে বা পজিশনের দিক থেকে ওরা অনেক বেটার জায়গায় রয়েছে। তাই আমি ঠিক করেছি সামনের পাহাড়টার চূড়ায় আমাদের পৌঁছাতে হবে। ইট ইজ মাই অর্ডার। জানি এটা অনেকটাই ঝুঁকিপূর্ণ। পাহাড়ে পৌঁছানোর কোনো পায়ে হাঁটা পথ নেই। বুঝতেই পারছেন আপনারা, দড়ির রোপওয়ে ছাড়া পাহাড়ে ওঠার দ্বিতীয় কোনো পথ নেই। এতটা বলে থামলেন ক্যাপ্টেন গুপ্তা। কথা মতো কাজ হতে বেশি দেরি লাগে না এদের। ক্যাপ্টেন গুপ্তা বললেন, ২৬ জনের মধ্যে ৬ জন নিচে থেকে জঙ্গিদের সামলাবে আমরা। পাহাড়ের চূড়ায় না পৌঁছানো পর্যন্ত রোপওয়ের প্রথমে থাকবেন গুপ্তা, এরপর সবাই, আর শেষে বালবীর সিং থাকবেন। ঠিক হলো। কথামতো দড়ি বেঁধে নিল পরস্পরের কোমরে একে অপরের। ক্যাপ্টেন অরুণ গুপ্তা ধীরে ধীরে উঠতে লাগলেন। কলকাতার রাত প্রায় ঘুমে আচ্ছন্ন। বাইপাসের বুক চিরে শুধু ছুটে চলেছে কয়েকটা গাড়ি। অ্যাম্বুলেন্সের ভিতরটা অসম্ভব গুমোট লাগছে। একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। জানালাটা খুলে দিলেন রক্তিম বাবু। মেও কেটে গেছে রাতের আকাশে এক আকাশ নির্ঘুম তারা। একাদশীর চাঁদটা আলোয় ভরিয়ে তুলেছে আকাশটাকে। রক্তিম বাবু মনে মনে ভাবলেন, খোকা যেখানে আছে ওখানেও কি চাঁদ এত আলো ছড়াচ্ছে? খোকা কি নির্ঘুম রাতে বন্দুকের নল শত্রুর দিকে তাক করে রাতের আকাশটাকে এমনি ভাবে দেখছে। ও কি জানে আজ ওর জীবনের কত বড় দিন। ঈশিতা আবারও আর্তনাদ করে উঠল। গায়ত্রী দেবী মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বাইরে থেকে মুখ ফিরিয়ে ঈশিতার দিকে মুখ ফেরালো রক্তিম বাবু। গায়ত্রী দেবী জানতে চাইলেন, আর কত দেরি? ব্যাস এইটুকুই, আর কোনো কথা জোগায় না। হয়তো নীরব প্রার্থনা ফুটে ওঠে দুটি প্রাণে, খোকার সন্তান আমাদের বংশধর যেন সুস্থভাবে জন্ম নেয়। খোকার কথা দুজনের ভীষণ ভাবে মনে পড়ে। যন্ত্রণাকৃষ্ট ঈশিতারও ভীষণ ভাবে কাছে পেতে ইচ্ছা করে তার অরুণের ভরসার বুকটাকে। না পেয়ে যন্ত্রণাটা যেন আরও বেশি করে বেড়ে যায়। ১ সেকেন্ডের এদিক ওদিক পাশ দিয়ে পরপর ৯টা গুলি বেরিয়ে গেল। জঙ্গিরা দ্বিখীনভাবে এলোপাথারি এদিক ওদিক গুলি চালাচ্ছে। তাৎক্ষণিক তৎপরতায় মাথাটা সরিয়ে নিলেন ক্যাপ্টেন গুপ্তা। মুহূর্তেই নিজেকে সামলে নিলেন। পিছনে ফিরে তাকাবার উপায় নেই। তাই সবাই ঠিক আছে কিনা বোঝবারও উপায় নেই। আরও দ্রুত এগোতে হবে, আর মাত্র ৭ মিনিট। কিন্তু মুহূর্তের অসতর্কতায় পা পিছলে গেল ক্যাপ্টেন গুপ্তারের। আর ৫ মিনিট মা, একটু ধৈর্য ধর, বিড়বিড় করেন গায়ত্রী দেবী। অধৈর্য হয়ে ওঠে রক্তিমবাবু। ড্রাইভারকে আর একটু জোরে যেতে বলেন। হসপিটালের গেটটা দেখা যায়। গাড়ি থামতেই দ্রুত নেমে এমার্জেন্সিতে ছোটেন রক্তিমবাবু। বেশি দেরি হয় না ডমিট করতে। সাথে সাথেই ওটি রুমে নিয়ে যায় পেশেন্টকে। ওটির লাল আলো জ্বলে ওঠে। শুধু দুজন বৃদ্ধ মানুষ বাইরে অপেক্ষায় রইল। একে অপরের হাত নীরবে স্পর্শ করল, যেন একে অপরকে বলতে চাইল, দেখো সব ঠিক হয়ে যাবে, কোন ভয় নেই। একটা পাথর কিছুটা বেরিয়েছিল, সেটাকে ধরে কোনো ক্রমে বেঁচে যান ক্যাপ্টেন গুপ্তা। এবার আরও সতর্কভাবে উঠতে থাকেন। অবশেষে পাহাড়ের সমতল চটি নাগালে পেল তাদের দলটা। বিশ্রামের কোনো অবকাশ নেই। দেহের ক্লান্তি দেহতেই মেরে দিয়ে নিজের নিজের পজিশন নিয়ে নেয় ২০ জনে। ধীরে ধীরে যুদ্ধের রেশ চলে আসে তাদের হাতে। ভোর হতে আর বেশি দেরি নেই। বরফ পড়াও অনেকটা কমেছে। পূর্ব আকাশটা ধীরে ধীরে লাল হয়ে ওঠে। বুঝতে পারেন ক্যাপ্টেন গুপ্তা, নিচে সব জঙ্গি শেষ।
পাল্টা আর কোনো গুলি আসছে না। তবুও অনেকক্ষণ সতর্ক থেকে চারদিকটা উপর থেকে ভালো করে দেখে নেন। 20 জন পরস্পরের কাছে এগিয়ে আসে। আরও একটা বিজয়। সকলে আলিঙ্গন করে পরস্পরকে, সকলের চোখেই আনন্দের অশ্রু। অরুণের চোখে ভেসে ওঠে তার বাবা মায়ের আর তার শক্তি ঈশিতার মুখটা। যখন সবাই তার চাকরি পাওয়ার পর ভয়ে চোখের জলে ভাসছিল, তখন ঈশিতা তাকে শুকনো চোখে রাজটিকা পরিয়ে দিয়ে বলছিল, দেখো, তোমার ক্ষতি কিছুতেই হবে না, তুমি একজন বীর সৈনিক হবে। দুজনের অপেক্ষা আর শেষ হয় না। ভোরের প্রথম পাখিটা ডেকে উঠল। এখনো পেশেন্টরা গভীর ঘুমে আচ্ছন্ন। মাঝে মাঝে এমার্জেন্সিতে রোগীর আনাগোনা। কোথাও যেন একটা মন্দিরে ঘণ্টা বাজল। গায়ত্রী দেবী হাত তুলে নমস্কার করলেন। অবশেষে ওটির আলো নিভল। দুটি প্রাণের চলৎশক্তি যেন কেউ কেড়ে নিয়েছে। এগিয়ে যাবারও ক্ষমতা নেই। অবশেষে হাসি মুখে বেরিয়ে এলো ডক্টর। আপনাদের নাতনি হয়েছে, কনগ্র্যাচুলেশন। ডাক্তার বাবুর হাত আবেগে জড়িয়ে ধরলেন রক্তিম বাবু। তাদের খোকার, তাদের আদরের ধন অরুণের মেয়ে হয়েছে। রক্তিমবাবু মনে হচ্ছিল এক ছুটে খোকাকে নিয়ে এসে ওর হাতে তুলে দিতে, ওর ছোট্ট পুতুল সোনাকে। এত আনন্দের মাঝে গায়ত্রী দেবীর বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। খোকাই তো এখনো জানল না তার জীবনের রাজকন্যা আসার সংবাদটা। নার্স এসে খবর দিল, মা বাচ্চাকে বেডে দেওয়া হয়েছে। রাজকন্যা দুহাত তুলে বিদ্রোহ করছে তার দাদু ঠাম্মাকে দেখে, যেন বলতে চাইছে, এই যে আমার বাপিকে না নিয়ে তোমরা কেন এখন এলে বলো তো। ঈশিতার পাশে বাচ্চাটাকে নার্স দিয়ে এলো। দুচোখ দিয়ে দেখেও যেন দেখা ফুরায় না। দুজনের স্বপ্নের ধন। মনে মনে ঈশিতা বলল, তোমার ধন তো এনে দিলাম, এবার তুমি কবে আসবে অরুণ? তোমার ধনকে তোমার হাতে তুলে দেব কবে? তোমার রাজকন্যা তার বাবার অপেক্ষায় রয়েছে। সমাপ্ত।